আমার মায়ের খুব শখ ছিল তার প্রথম সন্তান হবে ছেলে, কিন্তু তার সেই শখ পূরণ না হয়ে আমি তার প্রথম সন্তান হিসেবে জন্ম নিলাম। আমার প্রতি মায়ের কোনো টান ছিল না, না মায়া, না ভালোবাসা, না ঘৃণা। রাস্তায় হঠাৎ অপরিচিত মানুষের সাথে দেখা হয়ে কথা বলার পরে যেমন যার যার গন্তব্য সবাই ফিরে যায়, মায়ের সাথে আমার সম্পর্কটা ছিল ঠিক তেমন। তবে আমার পরে আরো 2 ভাই বোন হয়েছে, তারা কিন্তু ঠিকই মায়ের ভালোবাসা পেয়েছে। মা সবসময় আমাকে অবহেলার দৃষ্টিতে দেখত। আমার প্রতি আমার মায়ের আচরণটা সবসময় অচেনা, অজানার মতো লাগতো। আমার সবসময় মনে হতো আমার মা কি আদৌ আমার মা নাকি অন্য কিছু। এমনটাই মনে হতো, কারণ মায়ের ভালোবাসা আমার জন্য কখনোই ছিল না। মাঝখানে বাবা মারা গিয়েছেন, আমার বয়স যখন 17 বছর। একদিন মা এসে আমার পাশে বসলেন, আমার হাত ধরে নরম স্বরেই বললেন, দেখ তোর বাবা বেঁচে নেই, তোর ছোট ছোট ভাই বোনদের কি হবে? ওদের ভবিষ্যৎ অন্ধকার, এখন ওদের ভবিষ্যৎ তোর হাতে। তোর মামারা মিলে তোর বিয়ে ঠিক করেছে, পাত্রের প্রচুর টাকা পয়সা আছে, তোর বিয়েটা হয়ে গেলে তোর ভাই বোনের আর কোনো সমস্যা হবে না, তোরও তো গতি হবে। আমি চাই তুই বিয়েটা কর। অবশ্য পাত্রের বয়স একটু বেশি, ছেলে মানুষের বয়স ওটা ব্যাপার না। মায়ের কথা শুনে নিজেকে খুব অসহায় লাগলো, অবাকও হলাম। যে মা মেয়ে সন্তান বলে এতদিন যাবৎ যে মা আমাকে অবহেলা, অনাদর করে আসছে, সেই মায়ের কথায় আমাকে ভাই বোনের ভবিষ্যৎ দেখতে হবে। সমস্ত সকাল্লাদ ছেড়ে আমাকে দ্বিগুণ বয়সী লোকটার সাথে বিয়ে দিতে হবে। আমি সত্যিই অসহায়, যাওয়ার মতো জায়গায় নেই, আমার বোঝার মতো মানুষ নেই। কোথায় যাব? কে আশ্রয় দিবে আমাকে? কোথায় থাকবো? মায়ের কথা শুনে 40 বছর বয়সী ওই লোকটাকে আমি বিয়ে করলাম। আমার মতামতের কোনো দাম নেই। এই বিয়ের পর আমার বান্ধবীদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, কিংবা আশেপাশের মানুষের ঘরে আর যেতে পারিনি। বাড়িতেও আসতে আমার মন চাইতো না। পাড়া মহল্লার সবাই নানানভাবে বিব্রতিকর প্রশ্ন করত, আমার যে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। আমি কেমন আছি, কি হয়েছে, এগুলো কেউ জানে না, শুধু জানে আমি একটা লোভী মেয়ে। তাই টাকার জন্য দ্বিগুণ বয়সী লোকটাকে বিয়ে করেছি। কেউ যদি এই প্রশ্নটা আমার মাকে করত, তাহলে মা বলতেন, মেয়ে সুখের জন্য এসব করেছি। সত্যি কি আমি সুখী ছিলাম? এমন জীবন তো কখনোই আমি চাইনি। বিয়ের পরে বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা সুবিধার মানুষ নয়। আমি আসার পরে কাজের মানুষ বিদায় করে দিয়েছে। তারা প্রচুর কৃপণ ও লোভী। তাদের সবকিছু থাকতেও তারা আশা করতো আমি যেন বাপের বাড়ি থেকে সবকিছু নিয়ে আসি। এদিকে আমার মাও রীতিমতো চাপ সৃষ্টি করতেন, এত বড় লোক পরিবার, এরা কি তোকে হাত খরচ দেয় না? মায়ের ইচ্ছা হাত খরচের টাকা নিয়ে আমি তাদেরকে দেব। শাশুড়ি প্রতিনিয়তই খোটা দেওয়া শুরু করলো, বাপের বাড়ি থেকে কি এনেছো? ও বাপ তো বেঁচে নেই। যারা এই আপদ গছিয়ে দিয়েছে তারা এখন কোথায়? তারা এখন খোঁজ খবর নিচ্ছে না কেন মেয়েটার? নিত্যদিনের দুদিক থেকে দেয়া মানসিক চাপ আমি আর সহ্য করতে পারছিলাম না। মাও বুঝলেন এরা কিছুতেই 1 পয়সাও দেবে না। তাই মায়ের শেষ ভরসা ছিল আমার কাবিনের 5 লক্ষ টাকা। উঠে পড়ে লাগলেন ডিভোর্সের জন্য। আমার শ্বশুরবাড়ির লোকেরা ডিভোর্স চায় না, কাবিনের টাকা দিয়ে দেওয়ার মতন মানুষ তারা নয়। মা আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে জিডি করলেন। বিয়ের মতো ডিভোর্সটাও আমি চাইনি। নিজেকে কাদামাটির খেলনা মনে হচ্ছিল আমার, যা খুব যত্নে গড়ে আবার খুব সহজেই ভেঙে যায়। কাবিনের সম্পূর্ণ টাকা মা নিজের ভাইকে দিয়ে বিদেশ পাঠালেন। তিনি ভেবেছিলেন মামা তাকে দেখবে, কিন্তু মামা সম্পূর্ণরূপে কাবিনের টাকা নেওয়ার কথাটা অস্বীকার করে গিয়েছিলেন। আমি তখন টাকা নিয়ে ভাবার অবস্থায় ছিলাম না। আমি শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছি। প্রচন্ড যন্ত্রণা দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে উপড়ে ফেলতে চেয়েছি। ডিভোর্সের পরে জীবন আরো অসহনীয় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। মা আরো অসহনীয় আচরণ শুরু করলো। একটু ত্রুটি হলেই ডিভোর্স নিয়ে খোটা দেওয়া শুরু করলো, যেন আমার ইচ্ছেতেই বিয়ে হয়েছে, আমার ইচ্ছেতেই ডিভোর্স হয়েছে। ওই মানুষগুলোকে আমি কন্ট্রোল করতে পারিনি, প্রতিনিয়ত আমাকে অভিশাপ দিয়েছে। আর সমাজ তো আছেই, ঘরটাই আমার জন্য নরক হয়ে উঠল। তখন গার্মেন্টসে কাজ নিলাম, আমার টাকায় সংসার চলছিল। তবুও মায়ের ক্ষিপ্ততার শেষ নেই। অসময়ের সময়টুকু আমি কাজে লাগাতাম। কিভাবে 2টা টাকা বেশি ইনকাম করব তা ভেবে রাতে ঘুম হতো না। দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। এই 6 বছরে কয়েকটি বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু মন সায় দেয়নি। মা অনেক রুড আচরণ করতেন, আমাকে আমার মনের বিরুদ্ধে সরাতে পারেনি। অতীতের তিক্ততা কাটিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। এত কিছুর পরেও আমি মায়ের কাছে ভালো মেয়েছিলাম না। আমার বোনের বিয়ের পরেও তাদের সকল চাহিদা আমাকেই মেটাতে হতো। তাদের কি লাগবে না লাগবে 1000টা ফরমাইশ শুনেও আমি তাদের ভালো করতে পারিনি। আমার ভাই সবার ছোট, অতি আদরে বাদর হয়েছে, প্রচন্ড জেদি, একরোখা, কোনো কাজ করতে চায় না। দিন যত যাচ্ছে জীবন ততই বিষাক্ত হচ্ছে। একটা সময় পর মনে হলো কাদের জন্য আমি এসব করছি? তারা যদি নিজেদের ভালো নিজেরা বুঝতে পারে, তাহলে আমি কেন আমার ভালোটা বুঝবো না? কেন আমি নিজেকে শেষ করব? প্রথমবারের মতো মনে হলো এদের থেকে আমাকে দূরে যেতে হবে, খুব দ্রুত এবং অনেক দূরে যেতে হবে। এর মধ্যে ভালো একটা বিয়ের প্রস্তাব এলো। পাত্র মধ্যবিত্ত বলে মা রাজি হলেন না, কিন্তু আমি মতামত দিয়ে দিলাম। পাত্রের 3 বছরের একটা মেয়ে আছে, ওনার স্ত্রী মারা গেছেন, আমার এখানে বিয়েটা হলো।
আমার মায়ের আচরণের পর পৃথিবীর আর কোনো মায়ের আচরণের প্রতি আমার ভরসা জন্মায়নি। শাশুড়ির আচরণ নিয়েও কখনো উৎকণ্ঠা তৈরি হয়নি। আমি ধরেই নিয়েছিলাম যেখানে আমি নিজের মায়ের কাছেই ফেলনা, সেখানে অন্যের মা আর কিভাবে আমাকে বুকে টেনে নেবে। কিন্তু এই ধারণা ভেঙে দিলেন আমার বর্তমান শাশুড়ি। ভালো কিছু রান্না হলে সবচেয়ে ভালো অংশটা আমার জন্য তুলে রাখতেন। সবার হবে কিনা হবে না এই আশঙ্কা দেখা গেলে প্রথমে আমার জন্য তুলে রাখতেন। আমার মনে আছে একবার আমাদের বাড়িতে একটা উপলক্ষে অনেক অতিথি দাওয়াত দেওয়া হয়েছিল। ইলিশ মাছের এক টুকরো আমার প্লেটে নিয়েছিলাম, তখনই আমার মা ওটা রেখে দিলেন আমার প্লেট থেকে। এখনো অনেকের খাবার বাকি এই কথা বলে, কিন্তু পরে অনেক খাবার নষ্ট হয়েছিল, আমি খেতে পারিনি। আর আজ ঘরে ইলিশ মাছ রান্না হলে আমার শাশুড়ি সবচেয়ে বড় টুকরো আমার জন্য রেখে দেয়। নিজের মায়ের থেকে এতটা আদর পাইনি যতটা আদর আমার শাশুড়ির থেকে পেয়েছি। আমার স্বামী খুব সহজ সরল, অমায়িক, দায়িত্বশীল। যদিও ওনার ইনকাম অতটা বেশি না, তবুও সবসময় আমার মায়ের খেয়াল রাখেন। প্রতি মাসে ওষুধের টাকা পাঠান এবং আমাদের সাথে পরামর্শ করে মায়ের দেখাশোনার জন্য একজন মহিলা রাখেন। তারপরেও আমার মায়ের সন্তুষ্টি নেই। আমার স্বামীর দেয়া দেখে ভাবে আমার স্বামী প্রচুর টাকার মালিক। কয়দিন পর পর নানা বাহানায় টাকা চান। আমি হাঁপিয়ে উঠেছি। স্বামীকে বারণ করেছে আর যেন টাকা না দেয়, কিন্তু উনি উল্টো আমাকে আরো বোঝান। বাপের বাড়ি একদম যেতে ইচ্ছা হয় না। মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করলো, বলতে পারতাম না। এত বিতৃষ্ণার পরেও মায়ের জন্য আমার মনের কোণে গভীর একটা টান ছিল। শেষ বয়সে মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। বয়সের ছাপ স্পষ্ট, হাঁটা চলাফেরা করতে পারে না, খাওয়া ঘুম সবই সীমিত। মায়ের আদরের ছেলেটা ততদিনে লাপাত্তা হয়ে গেছেন। মা একটু একটু করে টাকা জমিয়ে তার আদরের ছেলেকে দিয়েছিলেন। ভাইটা আমার কোন দেশে যেন চলে গেছে। ছেলের চিন্তায় মা আরো ভেঙে পড়লেন। আমি সে সময় প্রায় বাড়িতে যেতাম। হসপিটালের কেবিনে বসে মায়ের হাত ধরে বলেছিলাম, আমার সাথে কেন তুমি এমনটা করলে মা? কেন আমাকে একটু আদর করলে না? বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছুই চাইনি, শুধু একটুখানি মমতা চেয়েছিলাম। তোমার ভালো মেয়ে হতে চেয়েছিলাম, পারিনি মা, ক্ষমা করে দিও। মায়ের চোখ থেকে তখন পানি পড়ছিল। অস্পষ্ট স্বরে বলছিল, তোর ভাইটা গেল কই? ওর একটু খোঁজ নিতে পারবি? এর অনেকদিন পরে ভাইয়ের খোঁজ মিলল। জীবন যাচ্ছে ঠিক আগের মতোই। মায়ের একটু আদরের জন্য আমার ভিতরটা শূন্য মরুভূমির ন্যায়। প্রায়ই স্বপ্ন দেখি, এই তো মা আমার শক্ত করে ধরে আছেন, আমার মাথায় হাত বোলাচ্ছেন, কি সুন্দর স্নিগ্ধ হাসিতে আমার সাথে গল্প করছেন। রক্তের টান, খুব গভীর টান। শত অনাদর অবহেলার পরেও মুছে ফেলা যায় না। তবুও মনের কোণে একটু আশা জেগে থাকে। অবচেতন মনে অপেক্ষা করি একটু ভালোবাসার জন্য। স্টোরিটা বাস্তব গল্প অবলম্বনে, সম্ভবত সামিহা জাহান নামে কেউ লিখেছেন, সঠিক আমার আসলে জানা নেই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, এবং কমেন্ট করে জানাবেন আমার স্টোরি কেমন লাগলো। অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।